আল্লাহর প্রতি, সৃষ্টিকর্তার প্রতি তার যে সকল প্রশ্ন, বিভিন্ন রকম ধর্মতাত্ত্বিক জ্ঞানের মধ্যে যেই ধরনের ফাঁক ফোকর আমাদের সীমিত মাথায় আইসে উপস্থিত হয়, সেগুলা আকুতির মতো করে, প্রশ্নের মতো করে তুলে ধরেন। এবং সেই তুলে ধরার প্রক্রিয়ায় কখনো কখনো অভিমান, রাগ, ক্রোধ সবই দেখা যায়। এবং তারপরে যখন পরম উত্তর দেন, তখন তিনি সেসব প্রশ্নের মীমাংসা করেন এবং তার মধ্য দিয়ে আসলে কোন জ্ঞানতাত্ত্বিক প্রয়োজনে এই প্রশ্নগুলো উত্থাপন করা হয়েছিল সেটা বোঝা যায়। আপনি যদি যে কোনো জীব পরমের পালার জীবের একটা অংশ কেটে সেটা ইউটিউবে দিয়ে দেন, তাহলে সকল জীব পরমের পালার জীব অংশটাকে আপনার পক্ষে ব্লাসফেমাস বা ধর্ম অবমাননাকারী হিসেবে প্রমাণ করা সম্ভব। এখন প্রশ্ন হচ্ছে, এই কথা কি সাধারণ মানুষ জানে না? অবশ্যই জানে। পালাগান কোনো পশ্চিমা সংস্কৃতি না, পালাগান কোনো ভারতীয় সংস্কৃতিও না। পালাগান একেবারেই এখানকার যে হাজার বছরের সংস্কৃতি তার অংশ। তাহলে প্রশ্ন হচ্ছে, আজকে পালাগানের একটা লাইনকে কোট করে কেটে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে, জনগণকে উস্কানি দেওয়ার মধ্য দিয়ে মব তৈরি করে আবুল সরকারকে কেন গ্রেফতার করা হচ্ছে, কেন তার অনুসারীদেরকে আক্রান্ত করা হচ্ছে? তার কারণটা খুব সহজ। তার কারণটা হচ্ছে, এরা আবুল সরকারকে থ্রেট মনে করে। ঠিক যেভাবে করে তারা লালনকে থ্রেট মনে করে, ঠিক যেভাবে করে তারা ভবা পাগলাকে থ্রেট মনে করে, তারা মজনু শাহকে থ্রেট মনে করে, ভবানী পাঠককে থ্রেট মনে করে, একইভাবে তারা আবুল সরকারকে থ্রেট মনে করে। কারণ আবুল সরকারের যে গূঢ় জ্ঞান, যেই জ্ঞান তিনি চর্চা করেন তার সহজিয়া ভাষায়, সেইটা শহরের মধ্যবিত্তের বাইরেও বাংলাদেশে যে বিশাল প্রান্তিক জনগোষ্ঠী আছে, সেই প্রান্তিক জনগোষ্ঠীর মনে এক ধরনের সহমর্মিতার, সহযোগিতার এবং সংহতির বোধ নির্মাণ করে। আজ যদি বাংলাদেশটাকে তালিবানের বাংলাদেশ বানাইতে হয়, আর যদি বাংলাদেশটাকে আইসিসের বাংলাদেশ বানাইতে হয়, তাহলে প্রথমেই আবুল সরকারদেরকে নির্মূল করতে হবে এবং আবুল সরকারদের পক্ষে যারা কথা বলে তাদেরকেও ধর্মদ্রোহী ট্যাগ দিতে হবে। চাইলে এই খেলায় মধ্যবিত্ত চুপ করে বসে থাকতেই পারে, কিন্তু যারা আপনাদের মিডিয়ার মধ্য দিয়ে যেসব মধ্যবিত্ত মানুষ আমাদের কথা শুনছেন, যেসব শহরে মানুষদের বাউল এবং তাওহীদি জনতার জ্ঞানজামে কিচ্ছু যায় আসে না, তাদের একটু চিন্তা করে দেখা দরকার। আপনারা ইউটিউব খুলে কোক স্টুডিওতে যায় শিকওয়া এবং জবাবে শিকওয়া শুনেন। সেখানে শিকওয়ায় আল্লামা ইকবাল যে লাইনগুলি লিখছেন, সে লাইনগুলি কোনো অর্থেই কম ব্লাসফেমাস না। যদি আমি আবুল সরকারের কথাকে ব্লাসফেমাস বলি, তাহলে সেগুলোও সবই ব্লাসফেমাস। এবং একইভাবে যখন জবাবে শিকওয়াতে তার উত্তর আসে, তখন সেই উত্তরগুলো শোনার পরে যে কোনো মানুষ অনায়াসে বুঝতে পারে যে এখানে আসলে কোনো ব্লাসফেমি নাই, এখানে ভক্ত এবং স্রষ্টার মধ্যে একটা নিগূঢ় কথোপকথন হচ্ছে। তাহলে প্রশ্ন হচ্ছে, আজকে যদি আবুল সরকারকে বাতিল করে দেওয়া যায়, যদি আবুল সরকারকে গ্রেফতার করা যায়, তাহলে আল্লামা ইকবাল শোনার অধিকারটুকুও আপনার থাকবে তো? কারণ আমরা জানি, যখন শিকওয়া প্রথম শায়েরি হিসেবে আল্লামা ইকবাল লিখেছিলেন, তখন তারও কল্লা চাওয়া হয়েছিল, তখন তাকেও ইসলামকে দ্রোহী বলা হয়েছিল। কিন্তু কালের কি খেলা, যেই মানুষগুলি তাকে একসময় ধর্মদ্রোহী ট্যাগ দিয়েছিলেন, তারা আজকে এসে আল্লামা ইকবালকে ইসলামের আইকন হিসেবে ওন করছেন এবং একই সময় তারা আবুল সরকারকে জেলে ঢোকানোর চেষ্টা করছেন। আমরা রাষ্ট্রীয় উদ্যোগে আপনার রাহাত ফাতে আলী খানকে বাংলাদেশে নিয়ে আসব, সেখানে শিরক খুঁজে পাবো না, কিন্তু সারা দেশে কোথাও হেফাজতে ইসলামের কারণে লালনের গান আর ঠিক মতো করে হবে না, কারণ সেইটা শিরক। তার মানে আপনি যদি উচ্চবিত্ত হন, আপনি যদি একটু উর্দুটা, হিন্দিটা, ইংলিশটা ভালো করে পড়তে পারেন, বুঝতে পারেন, তাহলে আপনার সংস্কৃতি চর্চার অধিকার আছে। কিন্তু বাউলের কোনো সংস্কৃতি চর্চার অধিকার নাই, বাংলাদেশের গ্রামীণ মানুষের কোনো সংস্কৃতি চর্চার অধিকার নাই। যারা আবুল সরকারকে ধর্মদ্রোহী বলতেছেন, তারা আবুল সরকারের যে কোনো একটা পালা গানের আসরে আধা ঘন্টার জন্য যায় দেখেন বা ভিডিও খুলে দেখেন। ওইখানে যারা জমায়েত হয়, সেই মানুষগুলি কারা? সেই মানুষগুলি সমাজের সেই ভক্তিভাব সম্পন্ন সাধারণ হিন্দু মুসলমান মানুষ, যারা তাদের আধ্যাত্মিক জ্ঞানের জন্য স্পিনোজা পড়ে দেখতে পারেন না, যারা তাদের আধ্যাত্মিক জ্ঞানের জন্য অন্য ভাষার এই ধরনের শিল্প অ্যাক্সেস করতে পারেন না। আপনি বাংলাদেশের প্রান্তিক যে মানুষ, সেই প্রান্তিক মানুষের সংস্কৃতি চর্চার অধিকার কেড়ে নিচ্ছে। এবং বাংলাদেশে যখন আমরা 2025 সালের দিকে ফিরে তাকাবো, তখন যেই সব শয়তান, যেই সব লোকজন ইবলিশের কাজ করছে বলে একদিন সাব্যস্ত হবে, সেই মানুষগুলির মধ্যে একটা মানুষ হচ্ছে সারোয়ার ফারুকী। এই মোস্তফা সারোয়ার ফারুকী, এই বাটপারের বাচ্চা বাটপার,
এই বাটপার একদিকে রাষ্ট্রীয়ভাবে লালন উৎসবের উদ্যোগ নেবে, সেই লালন উৎসবের অংশ হিসেবে সারা দেশে যত মানুষ আছে তাদের সবাইকে বলবে যে আপনারা আসেন, আপনারা লালনের অনুষ্ঠান অংশ হন। আমরা লালনকে হেরিটেজ বানায় তুলব। কোনো কিছুকে হেরিটেজ বানানোর জন্য প্রাথমিকভাবে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে তাকে বিলুপ্ত করতে হয়। বিলুপ্ত না হলে কোনো কিছু হেরিটেজ হয় না। তো আসলে সারওয়ার ফারুকীর এজেন্ডাটা ঠিকই আছে। তিনি প্রথমে লালন উৎসব হাতে নেবেন, তারপর লালন উৎসব হাতে নিয়ে 2-3 বছর সময় নিয়ে লালন উৎসবকে ওয়াহাবাইজ করবেন, ঠিক যেভাবে বাংলাদেশের অসংখ্য মাজারকে ওয়াহাবাইজ করা হয়েছে। এবং তারপরে যখন এইটার আর কোনো তাত্ত্বিক ভিড় থাকবে না, যা দিয়ে এখানকার যে সাংস্কৃতিক কলোনাইজেশন সেটাকে ঠেকানো যায়, তখন লালন উৎসব করা দেওয়ার প্রয়োজন থাকবে না, ফলে লালন আইকন হিসেবে ফিকে হয়ে যাবে। কারণ এইটাই যদি তার নিয়ত না হয়, তাহলে আমাকে বুঝান লালন উৎসব রাষ্ট্রীয়করণ করার পর থেকে, সেই সময়ের পর থেকে গত যে কয়েক মাস গেছে, সেই কয়েক মাসে কয়টা লালনের গানের উৎসব বন্ধ হয়েছে, কয়টা আসরকে সীমাবদ্ধ করতে বলা হয়েছে। তাহলে আজকে বাংলাদেশের পরিস্থিতি হচ্ছে, বাংলাদেশে প্রাথমিক শিক্ষায় সঙ্গীতের এবং খেলাধুলার শিক্ষক, শারীরিক শিক্ষার শিক্ষক নিয়োগ দেওয়া যাবে না। বাংলাদেশে পালা গান করলে ধরে নিয়ে যাওয়া হবে, বাংলাদেশে বাউলের চর্চা করলে তাকে ধরে নিয়ে যাওয়া হবে, কেউ পাগল হলে তার চুল কেটে দেওয়া যাবে, কেউ শ্রমিক হলে সে তার বেতনের কথা বললে তাকে আওয়ামী লীগ ট্যাগ দেওয়া যাবে, কেউ ভবঘুরে হলে, কেউ হকার হলে, তার কাছে কিছু পাওয়া যাক আর না যাক তাকে সন্ত্রাসী হিসেবে, চাঁদাবাজ হিসেবে, গাঁজাখোর হিসেবে, ব্যবসায়ী হিসেবে সাব্যস্ত করা যাবে। এই যা আমরা দেখতেছি, এইটা হচ্ছে টেক্সট বুক ফ্যাসিবাদ। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে একটা নতুন ফ্যাসিবাদ কায়েম করছেন। যারা আমরা 24-এর অভ্যুত্থানের সময় শেখ হাসিনাকে অপসারণের জন্য আমাদের জীবন পণ করেছিলাম এই আকাঙ্ক্ষা থেকে যে বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ হবে, সেই দেশে সকল মতের পথের মানুষের চলাফেরা করার, শ্বাস নেবার, কথা বলার অধিকার থাকবে, তাদের আজকে ভাবতে হবে। আমরা আওয়ামী লীগ আমলেও দেখছি রীতা দেওয়ানকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, শরীয়ত বাউলকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। প্রশ্নটা এটা না যে আওয়ামী লীগ বা বিএনপি বা মেইন স্ট্রিম বুর্জোয়া যেই তথাকথিত সেকুলার দলগুলা, তারা এই প্রান্তিক জনগোষ্ঠীগুলির দায়িত্ব নেবেন কি না। আমরা অসহায় বাউল কথাটা আর বলতে চাই না, আমরা অসহায় হকার কথাটা আর বলতে চাই না, আমরা অসহায় নারী কথাটা আর বলতে চাই না, আমরা অসহায় হিন্দু কথাটা আর বলতে চাই না, আমরা অসহায় আদিবাসী কথাটা আর বলতে চাই না। আমরা চাই এই সকল প্রান্তিক জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশের মানুষের জন্য যে রাজনীতি প্রয়োজন, সেই রাজনীতিকে নির্মাণ করতে। কারো ঘাড়ে ভর দিয়ে সে রাজনীতি হবে না। যে রাজনৈতিক দল একদিকে যে আহমদিয়াদের অমুসলিম ঘোষণা করার কথা বলে আসে, আর একদিকে বাউলদেরকে বুঝায় যে আমরা আসলেও আপনারা গান গাইতে পারবেন, তাদের দিয়ে সমস্যার সমাধান হয় না। একই সঙ্গে কেউ শেয়াল এবং মুরগির পক্ষে থাকতে পারে না। কাজে যারা আমাদের ঘাতক, যারা সামনের দিনে আমাদের সাংস্কৃতিক চর্চাকে, ধর্মীয় চর্চাকে, রাজনৈতিক চর্চাকে রুদ্ধ করতে আসবে, তাদেরকে আমরা চিনি। প্রশ্ন হচ্ছে তাদের বিরুদ্ধে সর্বাত্মক ঐক্য গড়ে তুলে শ্রমজীবী এবং প্রান্তিক জনগোষ্ঠীর যত মানুষ, তাকে সর্বোচ্চ পরিমাণ ঐক্যবদ্ধ করার কাজ আমরা কতখানি করতে পারবো। সেই কাজে ঐতিহাসিকভাবে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এসেছে এবং ইতিহাসের এই ক্রান্তি লগ্নে আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে সেই লড়াই চালিয়ে যাব। আমাদের যার যার জায়গা থেকে অবস্থান নিতে হবে, প্রস্তুতি নিতে হবে। ইনকিলাব জিন্দাবাদ। আমরা গতকালকে দেখলাম মানিকগঞ্জে কি ঘটলো, এবং সৃষ্টিকর্তার ক্ষমতাকে নিজেদের হাতে নিয়ে নিলেন, পাপ পুণ্যের হিসাব তারা বিচার করতে বসলেন। কিন্তু আমরা বলতে চাই, এই তৌহিদি জনতা সৃষ্টিকর্তা বিধান বিচার করার কে? ওনাদেরকে কি সৃষ্টিকর্তা বিচার করার দায়িত্ব দিয়েছেন? খোদা তাআলা কি তাদেরকে দায়িত্ব দিয়েছেন যে আবুল সরকার বাউল গানকে গেয়ে অন্যায় করেছে, পাপ করছে, তোমরা বিচার করো? এই বিচারের দায়িত্ব কারো উপর সৃষ্টিকর্তা দেন নাই। কিন্তু আমরা দেখতে পাই এই মুনাফেক গোষ্ঠী যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, ধর্ম নিয়ে ব্যবসা করে, তারা বলছে যে বাউল গান নাকি পাপের কাজ, বাউল গান নাকি অধর্মের কাজ। যদি অধর্মের কাজ হয়ে থাকে সেটা বিচার করবে সৃষ্টিকর্তা। এই তৌহিদি জনতা বিচার করার কে? বন্ধুগণ, আমরা এই সেই প্রশ্ন ছুড়ে দিতে চাই। বন্ধুগণ, আরেকটা কথা বলতে চাই, এই যে তৌহিদি জনতার ব্যানারে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করলেন, তারা প্রকৃতপক্ষে মুনাফেক, তারা প্রকৃতপক্ষে কাফের, তারা প্রকৃতপক্ষে সৃষ্টিকর্তার অবমাননাকারী এবং অবিশ্বাসকারী। তারা যদি সৃষ্টিকর্তায় বিশ্বাস করত, তাহলে পাপ পুণ্যের বিচার তারা নিজের হাতে তুলে নিত না। বন্ধুগণ, আমরা আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এই মুহূর্তে বক্তব্য রাখবে
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের যশোর জেলার সংগঠক রাশেদ খান। এই মুহূর্তে বক্তব্য রাখবেন রাশেদ খান। ধন্যবাদ। আমি ঠিক আছে, আমি দক্ষিণবঙ্গের অংশের প্রতিনিধিত্ব করছি। আজ 24শে নভেম্বর মনিরামপুর ঝাপাবড়ে আজকে একটা ওরস হওয়ার কথা ছিল, মন্টু ফকিরের ওরস। ঠিক গত বছর এই দিনেই মন্টু ফকিরের ওই ওরসে হামলা চালায় সেখানকার মৌলবাদী গোষ্ঠী। মন্টু ফকির কিন্তু আজকে সেই ওরস করার সাহস করতে পারেনি। এই ব্যর্থতার দায় একমাত্র এই ইন্টারিম গভর্নমেন্টের, যে ওই আগস্টের 8 তারিখে শপথ নিয়ে বলেছিল এই দেশে একটি অসাম্প্রদায়িক দেশ গড়ব, একটি একটা সম্প্রীতির দেশ গড়ব। এই সেই তার সম্প্রীতির নমুনা। বন্ধুগণ, এই ইন্টারিম সরকার প্রত্যেকটা এই মৌলবাদী হামলাগুলোতে যে মাজারে হামলা চালানো হচ্ছে, এই ব্যাপারগুলোতে নীরবতা পালন করছে এবং ভয়াবহ রকমের নীরব আছে তারা। বন্ধুগণ, সরকারের সরকার যে অবস্থান, সে অবস্থানটা হচ্ছে সর্প হইয়া দংশন করো, ওঝা হইয়া ঝাড়ো, এরকম। আমাদের এই যে মৌলবাদীগুলো হামলা চালাচ্ছে বিভিন্ন মাজারে এবং আখড়া বাড়িগুলোতে, সেখানে সরকারকে আমরা কোনো রকম পদক্ষেপ নিতে দেখছি না। উপরন্তু এই সরকারের বডির কিছু অংশ, উপদেষ্টা মণ্ডলীর কয়েকজন সদস্য বিচ্ছিন্নভাবে এই ক্ষতর উপরে প্রলেপ দিচ্ছে, মানে ও যা হয়ে ঝাড়ছে। এই হলো সরকারের নমুনা। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং একই সাথে যতগুলো সাম্প্রদায়িক হামলা হচ্ছে, এই হামলাগুলোর সুষ্ঠু বিচার দাবি করছি। ধন্যবাদ সকলকে। বন্ধুগণ, আমরা এমন এক পরিস্থিতিতে এসে পৌঁছেছি যে এই পরিস্থিতিতে আসলে এই যে সকল ঘটনা ঘটাচ্ছে আর আমাদের রাষ্ট্রযন্ত্র, আমাদের সরকার, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের উত্থানের সরকার যে আচরণ জনগণের সাথে দেখাচ্ছে, সেই আচরণ দেখে কোনোভাবে ঘরে বসে থাকা যাচ্ছে না। বন্ধুগণ, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের নানা ব্যর্থতা সহ আমরা এই সরকারকে কিচ্ছু বলিনি। আমরা সহ্য করেছিলাম, আমরা মেনে নিয়েছিলাম যে নানান রকমের ভুল ত্রুটি থাকবেই এই সরকারের। কিন্তু আমরা যখন দেখতে পাচ্ছি প্রকাশ্যে বালুদের উপর আক্রমণ করা হচ্ছে, নাগরিকদের উপর আক্রমণ করা হচ্ছে, কৃষকের উপর আক্রমণ করা হচ্ছে, শ্রমিকের উপর আক্রমণ করা হচ্ছে, তখন আর ঘরে বসে থাকার সুযোগ নেই। আমরা আজ থেকে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এই অন্তর্বর্তীকালীন সরকারের এই হেন কর্মকাণ্ডের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম এবং আমরা জানিয়ে দিতে চাই, যদি আর একটা বাউলের গায়ে আঘাত হানা হয় তাহলে এই বাংলাদেশের ছাত্র জনতা, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন তাদের সাথে নিয়ে এই সরকারের পতন ঘটিয়ে ছাড়বে। ওই যেভাবে করে গণভবনের প্রত্যেকটা ইট খুলে নিয়েছিল জনতা, তেমনি করে যমুনা ভবনের একটা ইটও আপনারা খুঁজে পাবেন না। বন্ধুগণ, সেই হুঁশিয়ারি আমরা উচ্চারণ করতে চাই। বন্ধুগণ, অনেক কথা হয়ে গেছে, অনেক জল গড়িয়ে গেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি জনগণের নিরাপত্তার নামে কোন রকমের কোনো হেলদোল নেই এই সরকারের। আমরা দেখতে পাচ্ছি শ্রমিকরা বেতন পাচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি কৃষকরা তার ন্যায্য মূল্য পাচ্ছে না, নাগরিকদের জীবনযাপন দুর্বিষহ হয়ে উঠেছে। এরকম মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একজন সামান্য বাউল, যিনি কিনা বাউল গান গেয়ে তার জীবিকা নির্বাহ করেন কিংবা তার নিজের আত্মসান্ত্বনার জন্য তিনি গান করেন, তাকে কেন গান গাইতে নিষেধ করে দিবে? আরে বেটা, বাংলাদেশে কোন আইনে লেখা আছে বাংলাদেশে গান গাওয়া নিষেধ? কোথায় লেখা আছে যে গান গাওয়া যাবে না বা গান গাওয়া হারাম? কিন্তু আমরা বলতে চাই, যারা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করছেন, যারা আইন নিজের হাতে তুলে নিচ্ছেন এবং যারা এই যে বাউলদের উপর, জনগণের উপর হামলা করছেন, মামলা করছেন, তাদের যে অপরাধ, সেই অপরাধের সমান ভাগী এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাগণ। আমরা আপনাদেরকেও এই কাঠগড়ায় দাঁড় করাবো। এই সকল হামলার ঘটনার বিচারের সম্মুখীন আপনাদের হতে হবে। বন্ধুগণ, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক মাহিন আহমেদ। বক্তব্য রাখবেন মাহিন আহমেদ। বন্ধুগণ, আপনারা শুনছেন, আপনারা সবই জানেন, মিছিলের স্লোগান থেকে জানছেন
এর আগেও প্রেস ক্লাবে একটা প্রতিবাদ সমাবেশ হয়েছে। বন্ধুগণ, ঠিক গরম কথাগুলোর দিকে যাব না, যেগুলা বলতে চাই সেটা হচ্ছে যে ধরেন কিছু ব্যক্তির উদ্দেশ্যে, যে অভ্যুত্থানের পরে যখন বাংলাদেশের ইতিহাসে দ্রুততম সময়ের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মাজার ভাঙা হইল, তখন এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো ব্যবস্থা নিল না। তখন আমাদের জ্ঞান তাপস মহা উপদেষ্টা মাহফুজ আব্দুল্লাহ একটা সংবাদ সম্মেলনে বললেন যে প্রত্যেকটা মাজার হামলার বিচার করা হবে। বন্ধুগণ, বিচারটা কোথায়? বিচারের কোনো ডেটা আছে, কোনো নথি আছে? আমরা দেখতে চাই। আমরা ফেসবুকে তার আস্ফালন দেখতে চাই না। বন্ধুগণ, উনি সরকারে বসে আছেন, ওনার উপরে কি আরেকটা সরকার আছে? উনি কার কাছে নালিশ করেন? বন্ধুগণ, অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থাটা এরকমই দাঁড়াইছে যে একজন উপদেষ্টা একটা ঘটনা ঘটবে আর তারা ফেসবুকে এসে কান্নাকাটি করবেন। তাইলে আপনাদের হাতে কিসের ক্ষমতা দিছে অভ্যুত্থানকারী ছাত্র জনতা? আপনারা না জনগণের ম্যান্ডেট নিয়ে বসছেন? যদি আসলে এই ম্যান্ডেট নিয়ে বসে থাকেন, যদি জনগণের ম্যান্ডেট নিয়ে বসে থাকেন, তাহলে বিদেশি শক্তির দিকে তাকায় থাকেন কেন? তাহলে জনগণের কাজটা কেন করেন না? বন্ধুগণ, অভ্যুত্থানের পর থেকে একের পর এক মাজার ভাঙা হইল। আজকে এখন শুরু হয়েছে বাউলদেরকে গ্রেফতার। বন্ধুগণ, এই গ্রেফতারের মূল খেলাটার দিকে একটু তাকায় দেখেন। আপনারা ভুলে গেছেন আওয়ামী লীগের সময়ে, আওয়ামী লীগের আমলে ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে সুবর্ণচরে এক গৃহবধূকে গণধর্ষণ করা হয়েছিল। বন্ধুগণ, আজকে আসল খেলাটার দিকে নজর দেন। আজকে একজন বাউল ধানের শীষে ভোট চেয়েছেন, ওই যে পালা, যেই পালার বক্তব্যের জন্য ওনাকে গ্রেফতার করা হয়েছে, ওটা তো কয়েক ঘন্টা চলছে। তাহলে ওটার কয়েক সেকেন্ডের ক্লিপ নিয়ে তাকে ধর্মাবমাননার অভিযোগে কেন ফ্রেম করা হইতেছে? আসল খেলাটা হচ্ছে তার কয়েকদিন আগে তিনি একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে ভোট চাইছিলেন। এটা তার গণতান্ত্রিক অধিকার। উনি বলছিলেন যে এই দলটা তো আমাকে গানগাঁও থেকে আটকায় না, তাহলে ভোটটা আসলে একেই দেওয়া উচিত। আজকে এতটুকু মত প্রকাশের স্বাধীনতা চর্চার জন্য তাকে জেল খাটতে হচ্ছে। অথচ যারা একের পর এক মাজার ভাঙলো, যারা এই বাউলের ভক্তকুলের গায়ে জঘন্যতম বর্বর হামলা করলো, তারা এখনো রাস্তায় ঘুরে বেড়াইতেছে। তারা এখনো আরো হামলা, আরো বর্বর হামলা, জবাই করার হুমকি দিয়ে যাচ্ছে। বন্ধুগণ, এই জঙ্গিবাদী সন্ত্রাসীরা রাস্তায় ঘুরবে। এই জঙ্গিবাদী সন্ত্রাসীরা ধর্মকার্ড ব্যবহার করে রাজনৈতিক অপোজিশনকে মোকাবেলা করবে, যে উপায় আওয়ামী লীগ করছে। ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে হামলা করছে, মামলা করছে, ধর্ষণ পর্যন্ত করছে। আজকে একই খেলার যাত্রা শুরু হয়ে গেছে। আজকে একটা অসহায় বাউলকে সামান্যতম মত প্রকাশের জন্য জেলে পুরে রাখা হয়েছে। বন্ধুগণ, অশনি সংকেতটা বোঝার চেষ্টা করেন। এখনই সাবধান না হইলে সামনের দিনে আমাদের কপালে কিন্তু দুঃখ আছে। বন্ধুগণ, ইন্টারিম সরকার তো অনেক গণতন্ত্রের কথা বলে, গণতান্ত্রিক রূপান্তরের কথা বলে। তাহলে যেই বাউলদের শক্তি, যেই সহজিয়া মরমী সাধু সুফিবাদী শক্তি, যারা সহিষ্ণুতার কথা বলে, তারা তো গণতন্ত্রের সবচেয়ে শক্তিশালী বন্ধু হওয়ার কথা। বন্ধুগণ, আচরণটা এমন যে এরা আসলে গণতন্ত্রের ঘন্টা বাজায় ছেড়ে দিবে। বন্ধুগণ, গণতন্ত্র মানে শুধুমাত্র ভোট অনুষ্ঠিত করা না। গণতন্ত্রের ভোটের মাধ্যমে আমরা মানুষকে পার্লামেন্টে পাঠাই, যেন মানুষের যেই কথা বলার স্বাধীনতা, মানুষের যেই মত প্রকাশের স্বাধীনতা, এগুলো তারা নিশ্চিত করতে পারে। বন্ধুগণ, আচরণটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন হচ্ছে। বন্ধুগণ, বিএনপির বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আপনারা আজকে এই বাউলের পক্ষে ওপেনলি স্ট্যান্ড নিতে পারতেছেন না, 2 দিন পরে কিন্তু আপনাদের পক্ষে ভোট চাওয়ার লোক খুঁজে পাওয়া যাবে না। আপনারা আজকে ওই মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর এক কাদিয়ানীদের বিরুদ্ধে ঢাকা সমাবেশে যান। আপনারা জনগোষ্ঠীর রাজনীতিতে ঢুকতেছেন, কিন্তু এরা আপনার ভোট ব্যাংক না, এরা আপনার ক্ষমতায় আনবে না। এদেরকে তুষ্ট করে লাভ নেই, বরং যে অসহায় মানুষটা নিজের গান গাওয়ার সামান্যতম অধিকারের জন্য আপনার কাছে আশ্রয় চেয়েছিল, তার পক্ষে আওয়াজ তুলেন, না হলে ধ্বংস হয়ে যাবেন। বন্ধুগণ, বাংলাদেশ এই আউল বাউল পীর ফকিরের দেশ। বাংলাদেশে এরকম অসংখ্য মার্জিনালাইজড কমিউনিটি আছে যাদের ঐক্যবদ্ধ শক্তি আপনাকে ক্ষমতায় আনতে পারে, বা যে কোনো গণতান্ত্রিক শক্তিকে ক্ষমতায় আনতে পারে। কাজেই যেসব গণতান্ত্রিক শক্তি দেশে আসলেই গণতন্ত্রের রাজনীতি করতে চান, রাজনৈতিক মত দমনের রাজনীতি করতে চান না, তারা গণতন্ত্রের পথের মানুষের সমর্থনের দিকে হাঁটেন। তারা এইসব মত দমনকারী, স্বৈরাচারী,
ফ্যাসিবাদী নিপীড়ক শক্তির দিকে হাইটেন না। কপালে কিন্তু শনি আছে। বন্ধুগণ, আমরা একটা খুবই ভয়ানক সময়ের দিকে আগাচ্ছি। বন্ধুগণ, ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে ইতিহাস থেকে কেউ শেখে না। বন্ধুগণ, আজকে যারা হামলা মামলা করতেছে এদের একদিন পতন হবে। এরা আজকে মহা উল্লাসে, এরা আজকে মহা ক্ষমতায় নৃত্য করছে, কিন্তু বন্ধুগণ এদেরকে ইতিহাসে বারবার এই জনগণের শক্তি প্রতিরোধ করেছে। বন্ধুগণ, সেই শক্তিটা হচ্ছে আমরা। আমাদের বারবার রক্ত ঝরে, আমাদের বারবার রাজপথে আমাদের উপর হামলা করা হয়, আমাদেরকে মামলা দেওয়া হয়। বন্ধুগণ, আজকে আবুল সরকারের পক্ষে সংগঠিত হইতে পারলে আমাদের লড়াইটা সম্ভবত একটু কম রক্তক্ষয়ী হবে। যত দ্রুত সংগঠিত হতে পারবো তত দ্রুত গণপ্রতিরোধ গড়ে উঠবে। সময় এসেছে এই ফ্যাসিবাদী শক্তিকে অঙ্কুরেই বিনষ্ট করে দেওয়ার। বন্ধুগণ, আর যারা এই ধর্ম অবমাননার রব তুলছেন তাদেরকে একটু চিনে নেন আপনারা। কারণ যখন এই নবী প্রেমের কথা বলে তারা এইসব হামলাগুলা ঘটায়, তখন আপনারা অন্যদিকে দেখতে পান যে তাদের যদি আসলেই নবীর দুরুদের প্রতি, কালেমার প্রতি একটু মায়া থাকতো, তাহলে সেই কালেমার ডাক দিয়ে যখন টিএমডির মতো একটা গণহত্যার ডাক দেওয়া হয় তখন তার কেন হৃদয় কাঁপে না, তখন তার কেন মন কাঁদে না? বন্ধুগণ, এরা নারায়ে তাকবীর বলে একজন বাউলের উপর হামলা করবে, এরা নারায়ে তাকবীর বলে গণহত্যার ডাক দিবে। এদেরকে প্রতিরোধের ডাক আমরা এখান থেকে দিব, এই রাজু ভাস্কর্য থেকে। কারণ আমরাই প্রতিরোধের শক্তি, আমরা প্রতিরোধের শক্তি ছিলাম, আছি, থাকবো। সামনের দিনের প্রতিরোধের লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে সংগঠিত হওয়ার উদ্যোগ নিতে হবে, সবাইকে যার যার জায়গা থেকে কাজ করতে হবে। সেই আহ্বান জানিয়ে আজকের বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। বন্ধুগণ, গতকালকে আমরা দেখতে পেলাম এই আবুল সরকারের মুক্তির দাবিতে যারা মানববন্ধন করতে গেছিলেন তাদের উপর হামলা করা হলো। এই হামলার পরে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের একজন উপদেষ্টা যিনি কিনা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন, গত অভ্যুত্থানের পরে উনি ক্ষমতাশালী হয়েছেন, উপদেষ্টা হয়েছেন। উনি ওনার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন জালিম, কি বলে, মজলুম নাকি জালিম হচ্ছে। বন্ধুগণ, আমরা বলতে চাই এই উপদেষ্টার এই দৃশ্যতাপূর্ণ বক্তব্যের ঘৃণা জানিয়ে আমরা বলতে চাই যে মজলুম কখনো জালিম হয় না, জালিম চিরকালই জালিম থাকে। আর আজকে যারা জালিম তারা ওই শেখ হাসিনার আমলেও জালিম ছিল। বন্ধুগণ, আমি যদি ভুল বলে থাকি আপনাদেরকে বলছি যে শেখ হাসিনার আমলে অসংখ্য বাউলকে গ্রেপ্তার করা হয়েছে, আপনারা সেটা জানেন। শরীয়ত বাউলকে গ্রেপ্তার করা হয়েছিল তার বাউল গান গাওয়ার জন্য। আমরা জানি তখনও এই একই গোষ্ঠীর দাবিতে ওই গ্রেপ্তারটা করা হয়েছিল, একই গোষ্ঠীর উস্কানিতে। বন্ধুগণ, কাদের কথায় বই থেকে অমুসলিম লেখকদের বই লেখা বাদ দেওয়া হয় সেটা আমরা জানি, কাদের কথায় ভাস্কর্য ছড়িয়ে ফেলা হয় সেটাও আমরা জানি। তারা কখনোই মজলুম ছিল না বন্ধুগণ, তারা জালিম ছিল, এখনো জালিম আছে। আমরা এই নব্য জালিমদের হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যে আপনারা বেশি বাড়বেন না। যদি বেশি বাড়তে থাকেন তাহলে আপনাদের পরিণতি সম্প্রতি যেই জালিম বাংলাদেশ থেকে পালিয়েছে তাদের মতোই হবে। বন্ধুগণ, এই মুহূর্তে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক জয় ভুইয়া। বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি 5 আগস্টের পর থেকে মৌলবাদের যে উত্থান, একের পর এক মাজার ভাঙ্গা এবং তৌহিদি জনতার ব্যানারে একের পর এক মাজার ভাঙ্গা, মাজার থেকে লাশ উত্তোলন করে সেটা পুড়িয়ে দেওয়া, এবং আরো দেখতে পাই যে তৌহিদি জনতার নাম দিয়ে খেলার মাঠে নারীদের খেলা বন্ধ করে দেওয়া। সেই সব মৌলবাদের উত্থান এবং মৌলবাদীদের ফাংশন একই। আমরা ভারতে যেটা দেখতে পাই, আরএসএস যেভাবে ফাংশন করে, তারা ওই ভারতে যেরকম ভাবে মুসলিমদের উপর অত্যাচার করে, বাংলাদেশেও একই অবস্থা। মৌলবাদ তৌহিদি জনতা একইভাবে ফাংশন করতেছে এবং তাদের এই যে মৌলবাদী কার্যক্রম সেটাকে মদত দিয়ে যাচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট। একের পর এক বাউলদের উপর অত্যাচার, মামলা হামলা, এগুলা তারা কোনোভাবে আমলে নিতেছে না। ফলে দেশে যে মৌলবাদী যে উত্থান, এই উত্থান আমাদের জনগণকে খুবই বিচলিত করতেছে এবং আমাদেরকে একই সাথে এটা বলতে হবে যে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট যদি এইসব মৌলবাদীদের উত্থানে কোনো পদক্ষেপ না নেয় তাহলে আমরা তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে নিব। বন্ধুগণ,
আমি আরো বলতে চাই, এই মৌলবাদ ফেসিবাদের আরেকটা রূপ। ইন্টারিম গভর্নমেন্ট আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে সঙ্গীত এবং শারীরিক শিক্ষা যে টিচার নিযুক্ত করার দরকার ছিল সেইটা পর্যন্ত সরিয়ে দিয়ে দিয়েছে। এইগুলো কার মদত হচ্ছে? মৌলবাদীদের উত্থানে এবং তাদের প্রত্যক্ষ মদত এগুলো হচ্ছে। বন্ধুগণ, আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই মৌলবাদ এবং মৌলবাদীদের কার্যক্রম ফাংশন সম্পর্কে বুঝতে হবে। তারা কিভাবে আমাদের সোসাইটিকে তাদের মধ্যে পরিচালনা করতে চায়, তারা যা চায় তাই অন্যের উপর চাপাই দিতে চায়। এটা আরেকটা ফেসিবাদের রূপ। সো বন্ধুগণ, আমি ইন্টারিমকে আবার বলতে চাই, মানিকগঞ্জে আবুল সরকারের সমর্থকদের উপর যে হামলা হয়েছে তার তীব্র নিন্দা জানায় এবং যারা এদের সাথে জড়িত তাদেরকে দ্রুতই বিচারের আওতায় আনা হোক। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জয় ভূঁইয়াকে। বন্ধুগণ, দেখেন আমরা এমন এক পরিস্থিতিতে এসে পৌঁছেছি যেখানে মুনাফেক একজন সাধারণ ধর্মভীরু লোককে বলছে ধর্ম অবমাননাকারী। বন্ধুগণ, আমরা বলতে চাই, আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আবুল সরকারের বক্তব্যগুলো আপনারা শুনবেন যারা এখনো শোনেন নাই। উনি কখনো কোনোদিনও ধর্ম অবমাননাকর কোনো বক্তব্য দেন নাই। কিন্তু আমরা দেখতে পাই যারা আবুল সরকারের জবাই করতে যাচ্ছে, যারা বাউলদেরকে জবাই একটা বাউল ধরে ধরে জবাই কর বলছে, তারাই প্রকৃতপক্ষে ধর্ম অবমাননাকারী, তারা সৃষ্টিকর্তা মহান আল্লাহর প্রতি অবমাননাকারী। কারণ তারা বিচার করার কে? আবুল সরকার অন্যায় করেছে কি ঠিক করেছে? তাহলে আমরা দেখতে পাই যারা আল্লাহর বিচার নিজের হাতে তুলে নিল তারাই প্রকৃতপক্ষে ধর্ম অবমাননাকারী, তারা প্রকৃতপক্ষে মুনাফেক, তারা প্রকৃতপক্ষে ইসলামের শত্রু। তা যদি না হয় তাহলে এই গোষ্ঠীগুলোর জন্যই তো আজকে ইসলাম ধর্মের প্রতি মানুষের এত ঘৃণা তৈরি হচ্ছে। তাদের জন্যই আজকে ইসলামের প্রতি মানুষের নানান রকমের আপত্তিকর সব খবর শোনা যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি বন্ধুগণ, যারা এই ধরনের প্যানিক ছড়াচ্ছে, যারা বলছে যে বাউল গান হারাম, যারা বলছে গান বাজনা করা হারাম, যারা বলছে গান বাজনা করা যাবে না, বাউল থাকা যাবে না, যারা বলছে অন্য সম্প্রদায়ের মানুষ থাকতে পারবে না, যারা বলছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা বাংলাদেশে থাকতে পারবে না, তারা প্রকৃতপক্ষে ইসলামের শত্রু, এই দেশের শত্রু, জনগণের শত্রু। বন্ধুগণ, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মেঘমল্লার বসু।